কাশ্মীরের যে রেজাল্ট এখন যে ট্রেন্ডিং দেখা যাচ্ছে, অর্থাৎ ট্রেন্ড দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরে কিন্তু কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট তারা কিন্তু এগিয়ে রয়েছে 47টি আসনে, অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 28টি আসনে। এবার নজর রাখবো একটু হরিয়ানার দিকে। সেখানে কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজ সকাল থেকেই আমরা যেমনটা দেখছিলাম যে কংগ্রেস এগিয়েছিল, এমনকি 60টি আসন পর্যন্ত এগিয়ে গিয়েছিল কংগ্রেস, কিন্তু তার পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিজেপি তারা কিন্তু এগিয়েছে এবং বর্তমানে যেমনটা দেখা যাচ্ছে যে ট্রেন্ড যেমনটা বলছে যে বিজেপি এগিয়ে রয়েছে 47টি আসনে এবং কংগ্রেস রয়েছে এগিয়ে 36টি আসনে। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যেভাবে আমরা সকালবেলা দেখছিলাম এবং তুমি যেমনটা বলছিলে যে এই ট্রেন্ড কিন্তু একেবারে যে ফলাফলের দিক নির্ধারণ করতে পারে না, এর পরবর্তীতে পরিবর্তন হতে পারে সেই বিষয়টি, এবং তেমনটাই কিন্তু দেখা গেল যে বিজেপি এখন কিন্তু এগিয়ে রয়েছে হরিয়ানায় এবং কংগ্রেস রয়েছে পিছিয়ে। হ্যাঁ স্বর্ণালী, এই বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে এখন বাজে 11টা, আরো এখন হরিয়ানা এখনো গণনা চলছে, ফলে এরপরে আরো যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় শেষ পর্যন্ত ত্রিশঙ্কু বিধানসভাতে শেষ পর্যন্ত এই গণনা সম্পন্ন হবে কিনা আমরা এখনো পর্যন্ত জানি না। তবে এই জায়গা যদি বিজেপি ধরে রাখতে পারে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি হরিয়ানায় বিধানসভায় মানে সরকার গঠন করার পথে তারাই এগিয়ে রয়েছে এবং তারাই শেষ পর্যন্ত সরকার গঠন করবে এমনটাই মনে হচ্ছে। আর যদি ত্রিশঙ্কু বিধানসভা হয় তাহলে সেক্ষেত্রে আরেকটি সম্ভাবনা তৈরি হয় যে ভারতীয় জনতা পার্টি এর আগে বিভিন্ন জায়গায় তারা যেরকম ভাবে বিধায়ক কেনাবেচা করে তারা যেভাবে বিভিন্ন রাজ্যে সরকার গঠন করেছে সেদিকেও তারা এগিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হরিয়ানায় 10 বছরের প্রাতিষ্ঠানিক বিরোধিতা, শীর্ষে থাকা বেকারত্ব, তার পাশাপাশি কৃষি বিরোধী একাধিক বিল, প্রকল্পের বাস্তবায়ন না হওয়া সংক্রান্ত এতগুলো যে অভিযোগ ছিল বিরোধীদের, সেই সমস্ত অভিযোগ পেরিয়ে কোন কোন কারণে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে এগিয়ে রয়েছে আমরা সেই বিষয়ে বিশ্লেষণ শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আপনার কি মনে হয়? প্রায় 9% বেকারত্ব ছিল, তার পাশাপাশি অগ্নিবীর যোজনা, একের পর এক যোজনা মুখ থুবড়ে পড়েছে, তারপরেও কেন এই রেজাল্ট? আরো গুরুত্বপূর্ণ যে বিজেপির ভেতরে, বিজেপির মধ্যেও সেরকম আত্মবিশ্বাসটা কিন্তু দেখা যায়নি। যেটুকু লিপ সার্ভিস মানে মুখে বলার সময় নেতারা বলেছেন, কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রধানমন্ত্রী পর্যন্ত তার সফল যতগুলো নির্বাচন প্রচার সভা করার কথা ছিল সেখানে কাটছাট করলেন। শুধু তাই নয়, তার থেকেও আরও গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হচ্ছে যে সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত তার একটা প্রবণতা আমরা দেখছি, শুনছি, এক ধরনের কথা শুনে আসছি এবং বিজেপির মধ্যেও একটু যেন কোথাও বিজেপির ভেতরে একটা দুর্বলতা কোথাও একটা লক্ষ্য করা যাচ্ছিল। সেই জায়গা থেকে হঠাৎ করে এরকম ফলাফল, এবং ফলাফলটা এখনও কংগ্রেস যথেষ্ট ভালো জায়গায় ছিল ঠিক কথা, কিন্তু এখন যে প্রবণতা দেখছি তাতে মনে হচ্ছে শেষ পর্যন্ত বোধহয় কংগ্রেসের ভাগ্যে আর শিখে ছিড়বে না। সুতরাং এবং আরেকটা তার পাশাপাশি গান্ধী পরিবার, বিশেষ করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যে পরিমাণ এখানে প্রচারে জোর দিয়েছিল এবং কংগ্রেস একটা মোটামুটি ঐক্যবদ্ধ চেহারা রেখেছিল, মাঝখানে কিছুদিনের জন্য এক সপ্তাহের মতন ওই কুমারী শৈলজাকে নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছিল, কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ, এবং ওটা ওদের দলিত ভোটে একটা প্রভাব পড়তে পারে বলে যাই হোক সেটাকেও শেষ পর্যন্ত তারা মিটিয়ে নিতে পেরেছিল। তার ফলে এখনও পর্যন্ত খুবই মানে বিস্ময়কর লাগছে এই ফলাফল। কারণ আরও বেশি বিস্ময়কর লাগছে বলছি, শুধু প্রবণতার কথা বলছি না, আমি বারবার এটার উপর জোর দিতে চাইছি যে আমার কোথাও যেন মনে হচ্ছে, এটা একটু পরে হয়তো রেজাল্ট পুরো বেরোলে আরও বিস্তারিত ফলাফল পেলে হয়তো বুঝতে পারবো, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যেন কোথাও একটা আত্মবিশ্বাসের চির ধরে গিয়েছিল বলে, বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, শুধু নরেন্দ্র মোদীকে একা বলে লাভ নেই, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বোধহয় শেষ পর্যন্ত যেন হাল ছেড়ে দেওয়ার একটা জায়গায় চলে গেছিল। তারপর থেকেও এইভাবে যে যাকে বলে এবারে ঘুরে দাঁড়ানো, ফলাফলটা উল্টে যাওয়া, এটা কিন্তু বেশ মানে এখনো পর্যন্ত খুব বিস্ময়কর বলেই মনে হচ্ছে। একদমই অঙ্কুরদা, অবশ্যই আমরা এই আলোচনা তো আমাদের জারি থাকবে। তবে আমরা যেমনটা প্রথমেই আপনাদের শুনিয়েছিলাম যে বিদায়ী মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি তিনি কিন্তু প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন হরিয়ানার ফলাফল নিয়ে। তিনি কি বলেছিলেন শোনাবো। বর্তমানে যেমনটা সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি যে বিজেপি এগিয়ে রয়েছে হরিয়ানায় 47টি আসনে, অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে
36টি আসনে। हमें पूर्ण विश्वास है हरियाणा प्रदेश की जो हमने सेवा ईमानदारी से पिछले 10 वर्षों के अंदर की है, मैं उस आधार के ऊपर कह सकता हूं कि हम तीसरी बार हरियाणा के अंदर एक तरफा सरकार बना रहे हैं। भारतीय जनता पार्टी तीसरी बार सेवा के लिए तैयार है, क्योंकि केंद्र में आदरणीय नरेंद्र मोदी जी तीसरी बार प्रधानमंत्री बने हैं और हमने पिछले 10 वर्षों के अंदर आदरणीय मोदी जी के नेतृत्व के अंदर हरियाणा की गति से विकास किया है, समस्याओं का समाधान किया है, ईमानदारी से हमारी सरकार ने किया है और आगे भी हम मजबूती से, ईमानदारी से हरियाणा प्रदेश को आगे बढ़ाने का काम हमारी सरकार करेगी। আপনাদের জানিয়ে রাখি, আপনারা শুনলেন বিদায়ী মুখ্যমন্ত্রী হরিয়ানার নায়ব সিং সাইনি কিন্তু প্রথম দিক থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তাদের এই হরিয়ানায় ফলাফল সম্পর্কে। আমরা আবারও যাব, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যেমনটা আমরা প্রথম থেকেই দেখেছি যে যখন দেখা যাচ্ছিল যে ট্রেন্ড যেমনটা বলছিল যে কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, তখনও কিন্তু নায়ব সিং সাইনি তিনি কিন্তু দাবি করছিলেন, তিনি কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী ছিলেন এবং তিনি বলেও ছিলেন যে বিজেপি যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানার ক্ষেত্রে সেই যে উন্নয়ন তা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে এবং সেই বিষয়টি কিন্তু ফলাফলকে প্রভাবিত করবে। স্বর্ণালী, যেটা বিষয়, যদি আমরা নায়ব সিং সাইনির তো তিনি রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই তিনি এই কথা বলবেন, খুব স্বাভাবিক, কিন্তু আমরা যদি দেখি কেন হঠাৎ করে নায়ব সিং সাইনির অবতারণা বিজেপির, কারণ মনোহরলাল খাট্টারের শাসনে ভারতীয় জনতা পার্টি যে খুব সুখে ছিল এমনটা নয়, সেই কারণে মুখটা পরিবর্তন করতে বাধ্য হয়েছিল বিজেপি, সেই কারণে নিয়ে আসা একে, এবং একে নিয়ে আসার পর যে নির্বাচনী প্রতিশ্রুতি দেখলাম, সেই নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু আমরা যদি দেখি আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার তার সঙ্গে অত্যন্ত সাযুজ্য রেখে চলেছে। কারণ একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার আমাদের রাজ্যে, সেখানে লাডো লক্ষ্মী যোজনা, আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী, সেখানেও একটা স্বাস্থ্য বীমা, সেটা 10 লক্ষ টাকার, এবং তার পাশাপাশি 70 বছরের ঊর্ধ্বে যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের জন্য আলাদা করে স্বাস্থ্য বীমা। তার পাশাপাশি আমরা কি দেখেছি, 24টি শস্যের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে গভর্নমেন্ট বলছে যে তারা সেই 24টি শস্য কৃষকদের থেকে সরাসরি কিনে নেবে। আর কি, যে বিজেপি বলেছিল গ্যাস থেকে তারা ভর্তুকি তুলে দিতে চায়, সেই বিজেপি 500 টাকায় গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে বলে হরিয়ানার বিজেপি সরকার বলছে। ফলে এই যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বিজেপির যে পূর্বের যে অবস্থান, সেই অবস্থান থেকেই তাদের সরে আসতে বাধ্য করেছে। আমি জয়তদার কাছ থেকে জানতে চাইবো, এটা কি বিজেপির এই যে তাদের শিফট করা তাদের পূর্বের অবস্থান থেকে, সেটা কি বাধ্য হলো গোটা দেশের ক্ষেত্রে তাদের যে ধাক্কাটা সেখান থেকেই? না, তুমি খুব ছুঁয়ে গেলে বিষয়টা, বাংলার বিষয়টা শুনতে এটা একটু একটু দূরের বিষয়, তবুও বলছি বাংলায় কিন্তু এই ধরনের এই জনহিতকর প্রকল্পগুলো যেভাবে সাড়া দিয়েছে, তার একটা সদর্থক ভূমিকা যেভাবে দেখা দিয়েছে, এটা সারা ভারতের সমস্ত রাজনৈতিক দলের কাছেই বাংলা একটা মডেল হয়ে গেছে। সেটা আমরা এর আগেও অন্যান্য রাজস্থানের নির্বাচনে দেখেছি, আমরা মধ্যপ্রদেশের নির্বাচনে দেখেছি। এইবার বিজেপিকে দেখলাম প্রায় সেটাকেই, সেই লাইনটাকে ধরেই শুধু টাকার অঙ্ক কিছু কিছু জায়গায় বাড়িয়ে দিয়ে তারা একই জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, এবং তার পেছনে কিন্তু একটা অন্যতম কারণ শুধু খট্টারকে সরিয়ে দেওয়া নয় অঙ্কুর, আমাদের কিন্তু মনে রাখতে হবে খট্টারকে সরিয়ে ঠিক লোকসভা নির্বাচনের মুখে আমরা মার্চ মাসে, হ্যাঁ মার্চ মাসে, এটা খুব সাধারণত এরকম হয় না। এবং হরিয়ানার মুখ বলতে খট্টার, বিজেপির মুখ বলতে এত 10 বছর ধরে, সেখানে তাকে সরিয়ে দিয়ে বলা হলো তাকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে। কিন্তু যতই যাই করা হোক না কেন, দলের যে কোন্দল, 3-4 জন একসঙ্গে চাইছে তাদের মতন করে তারা এবার অন্তত মুখ্যমন্ত্রীর কুর্সির দাবি তুলবে তারা। সেই রকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনী প্রচার পাল্টা কংগ্রেসের ব্যাপক প্রচার, এবং মাস কয়েক আগে গত মে মাসের নির্বাচনে লোকসভায় অত বড় রকমের ধাক্কা খাওয়ার পরেও ঠিক কোন জাদু বলে আজকে বিজেপি এই জায়গায় আবার ফিরে আসতে চলেছে বলে এখনও পর্যন্ত যেটুকু আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ডটা, সেই প্রবণতাটা কিন্তু খুব ওই মানে কি বলবো, গভীর তাৎপর্য শুধু নয়, এটা নিয়ে বিশ্লেষণ করারও দরকার আছে। এখনও
পুরোপুরি আমাদের কাছে হিসেব আসেনি, এলে হয়তো এটা নিয়েও ভাবা যেতে পারে। কিন্তু বারে বারে বলছি, বিজেপিও কিন্তু এতটা মানে আত্মবিশ্বাসী ছিল বলে আমার অন্তত এই প্রচার পর্বটা দেখে মনে হয়নি। আর উল্টে কংগ্রেসের আত্মবিশ্বাস যথেষ্ট মানে তুঙ্গে তো ছিলই, এবং কংগ্রেস তার প্রচারেও সেই জায়গাটাকে নিয়ে আসতে পেরেছিল। সেইটার কিন্তু কোনো প্রতিফলন এখনো পর্যন্ত ফলাফলের যা প্রবণতা তাতে কিন্তু দেখতে পাচ্ছি না। একেবারেই সেই জায়গা থেকে জয়ন্ত আপনার কাছে জানতে চাইবো, এই যে কংগ্রেস যেটা মনে করা হচ্ছিল কংগ্রেস একটা বড় রকমের সুবিধা পেতে পারে, এই এক্সিট পোলেও সেটা উঠে এসেছিল, কিন্তু কংগ্রেস শেষ পর্যন্ত এখনো যা দেখছি 36-এ আটকে রয়েছে। কংগ্রেসের উপর কি তার মানে হরিয়ানার মানুষ আস্থা রাখতে পারছে না? ঠিক কি কারণে সেটা? হরিয়ানার রাজনীতি কিন্তু আবর্তিত হয়, এখানে একটা বড় হরিয়ানা নিঃসন্দেহে তার শিল্প সমৃদ্ধ একটা রাজ্য, পাশাপাশি কিন্তু কৃষি, বিশেষ করে ভারতবর্ষের কৃষির যে ভাণ্ডার, আমাদের বাংলার কৃষক দেখলে তো বোঝা যাবে না, হরিয়ানার কৃষি কিন্তু একটা সারা ভারতের ক্ষেত্রে এবং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজেপির যে হিন্দুত্বের রাজনীতি, তার যে গোবলয়ের যে রাজনীতি, সেখানেও একটা হরিয়ানা, উত্তরপ্রদেশের পরেই হরিয়ানার কিন্তু একটা বেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। লক্ষ্য করে দেখো যে বিজেপি কী কী কাজগুলো করেছে, এর মধ্যে এতটাই মরিয়া হয়ে গেছিল যে যিনি হরমনপ্রীত সিং সম্ভবত, ওই যিনি সাধু, সহযোগী সাধু, তিনি নক্কারজনক তার বিরুদ্ধে সব অভিযোগ, তিনি জেলে রয়েছেন। সেই অবস্থায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো, একবার না বারবার, এর আগেও লোকসভা নির্বাচনের সময় দেওয়া হয়েছে। দিয়ে ওই যারা দলিতদের একটা অংশকে তারা ওইভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে। মানে যত রকম যদি খুব কনফিডেন্ট থাকতো নিজেদের এজেন্ডার উপর, তুমি যেটা বলছো, তাহলে মানুষ সমস্ত কিছু জানার পরেও সেই বাবা রাম রহিমের উপর আস্থা রাখছে। হ্যাঁ, এবং তার পাশাপাশি যখন দেখতে পাচ্ছে নির্বাচনী প্রচারে রয়েছেন বজরং পুনিয়া সহ বাকিরা, তারপরেও মানুষ তাদের দিকে আস্থা না রেখে ওই দিকে আস্থা রাখে, এটা কি কারণ? এবং আরেকটা ঘটনা কিন্তু এদিক থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুস্তিটা আমরা যেভাবে দেখছি বাংলায় বসে আমরা বুঝতে পারবো না, হরিয়ানা কুস্তি কিন্তু রাজনীতির সঙ্গে একটা বড় সংযোগ রয়েছে। এই যে বিনেশ ফোগাটকে নিয়ে এলে কংগ্রেস দাঁড় করিয়ে দিল, এই জায়গাতেই হয়তো ওরা বিনেশ ফোগাটের একটা প্রতিক্রিয়া পেয়েছে। বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে কিন্তু লড়াই করেছিলেন বিনেশ ফোগাট, তিনি কি বলেছেন শুনবো। জুলনা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে লড়াই করেছিলেন বিনেশ ফোগাট, এবং তিনি কুস্তিগির। এবার তিনি, আমরা দেখেছি যে কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি লড়াই করছিলেন, এবং অবশ্যই যেই ধরনের যে ট্রেন্ড আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে কংগ্রেস কিন্তু সকালের দিকে যথেষ্ট এগিয়ে থাকলেও বর্তমানে এগিয়ে রয়েছে হরিয়ানায় বিজেপি, এবং সে সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা চলছে। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন জম্মু কাশ্মীরের দিকেও আমরা নজর রেখেছি, জম্মু কাশ্মীরে যেখানে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট, সেই জোট এগিয়ে রয়েছে 47টি আসনে, এবং অন্যদিকে হরিয়ানা, সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে 47টি আসনে, এবং সেখানে কংগ্রেস আপাতত এগিয়ে রয়েছে 36টি আসনে। আজ সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে, চলছে এখনো পর্যন্ত ভোট গণনা, এবং ট্রেন্ড যেমনটা বলছে, একদিকে জম্মু ও কাশ্মীর, সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট।